আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বীর শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। দেশের মানুষের প্রার্থনা আর চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে পরপারে যাত্রী হন এই বিপ্লবী। আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে শহীদ ওসমান হাদিকে। আততায়ী গুলিতে হাদির অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের রাজনৈতিক দলগুলো। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও সুন্নাহ। মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। মৃত্যুর আগে এমন কথা স্বয়ং ওসমান হাদি বলে গিয়েছিল, বিপ্লবীর মৃত্যু নেই, শুধু থেমে যায় জীবন প্রদীপ। জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা সহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য শরীফ ওসমান হাদি ছিলেন আলোচনায়। তবে এই পথ যে মসলিন নয় সেটি আগেই টের পেয়েছিলেন হাদি। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হাদিকে ঢাকা মেডিকেল এভার কেয়ার হয়ে উন্নত চিকিৎসায় নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে যাত্রা করেন 31 বছর বয়সী টকবগে যুবক। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। ঢাকা 8 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। রাজপথ ও টেলিভিশন টকশোতে কঠোর সমালোচনা করতেন কালচারাল ফেসিস্টদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে নিরপেক্ষভাবে দ্রুত পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায় সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থার মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বাংলাদেশের শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন। বিবৃতিতে জাতিসংঘের কমিশনার বলেন, গত বছর বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। সবাইকে শান্ত থাকা এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ফলকার তুর্ক বলেন, প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। প্রায় 18 বছর লন্ডনে অবস্থানের পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য 18 ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে যাওয়ার ইঙ্গিত দিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, গত 1 মাসের তুলনায় তার শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল রয়েছে। এছাড়া আজ সফলভাবে অপারেশন থিয়েটারে বেগম জিয়ার একটি ছোট প্রসিডিওর হয়েছে। তিনি ভালোভাবে চিকিৎসা নিতে পারছেন। বিকেলে রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ডক্টর জাহিদ। দেশি বিদেশি চিকিৎসকদের চেষ্টা এবং দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলেও প্রত্যাশা করেন তিনি। এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনাকে জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানান। স্থায়ী কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অপকৌশল। হামলা ঠেকাতে সরকারের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেন তিনি। রুডু রফিকের রিপোর্টে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানীতে গণমাধ্যম অফিস সহ ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা দেশের শত্রু। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উপলক্ষে বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পরিদর্শন করেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে গুলশানে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা কৌশল বলে আমরা মনে করি। ওসমান হাদির মৃত্যুতে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ষড়যন্ত্রের অংশ হতেও পারে বলে জানান বিএনপির এই নেতা। কোনো এরকম ষড়যন্ত্র নীলনকশা থাকতেও পারে। সরকার একটু সমালোচনা করতে চাই। এটা আন্দাজ করা উচিত ছিল, ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগের থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি। অন্যদিকে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল সভাপতি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করতে এই হত্যাকাণ্ড। হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোশ উন্মোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এছাড়াও হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। রুদ্র রফিক, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন করেছেন কর্মীরা। বিকেলে প্রথম আলোর কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই অবস্থা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িরও। সকালে লোকজনকে হাতুড়ি দিয়ে ভাঙা বাড়িটির অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দিতে দেখা যায়। এদিকে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে, দেয়া হয়েছে আগুন। গেল মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির ৭ তলা এই ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করে। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা দাবি জানাই, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। সংবাদ সংস্থা PTIকে দিয়ে সাক্ষাৎকারে তিনি বলেন,
সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সরকারকে বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছে। এছাড়া কমিটির দেয়া ভিসা স্বাভাবিক করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ভারতীয়দের বিরুদ্ধে এবং যাদের ভারতপন্থী বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে ধরনের বৈরিতা উস্কে দেয়া হচ্ছে তা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন শশী থারুর। বাংলাদেশে গণমাধ্যমের উপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। গণমাধ্যমের স্বাধীনতার সমর্থনে কাজ করা আন্তর্জাতিক এই জোট এক বিবৃতিতে জানায়, এ ধরনের সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারে সরাসরি আঘাত বলেও জানায় সংগঠনটি। সব গণমাধ্যম কর্মী নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার কথা বলা হয়। একই সঙ্গে সাংবাদিকদের ভীতি বা হুমকি ছাড়াই পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং প্রবীণ সম্পাদক নুরুল কবিরের উপর হামলা ও অপপ্রচারে তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম। শুক্রবার তার এক ফেসবুক পোস্টে এই নিন্দা জানান তিনি। লিখেন, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্ব শর্ত। ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমের উপর নগ্ন হামলা করা হতো। আমরা সেই সংস্কৃতিতে ফিরতে চাই না। দেশের এই সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ঘৃণা প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। একই পোস্টে হাইকমিশন কার্যালয় সহ কয়েকটি কালচারাল সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় একজনকে গণপিটুনি ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের ভাই। পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিরোধ চলছিল তার। হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এমন অভিযোগ তাদের। ময়মনসিংহের ভালুকা থেকে সহকর্মী আলামিনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ার ডুবালিয়াপাড়া এলাকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা ও পরে তার লাশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার যুবকের নাম দীপুচন্দ্র দাস। তিনি ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক। এই ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সে আপনার গিয়ে মনে করেন 7-8 বছর ধরে, তারপরে সে তো আর আপনার গিয়ে মনে করেন গণমূর্খ না, বুঝেন নাই। আর তার মাথা আমাদের এলাকা, ঠিক আছে, এরকম কোন লোক বলতে পারবো না যে আমার ভাইয়ের নামে কোনো আপনাকে ব্যাড রেকর্ড, কি কারোর সাথে কোনো খারাপ আচরণ করতে, কারোর সাথে রাত ব্যবহার করতে। ঘটনার পর জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নে দীপুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দীপু ধর্মীয় বিষয়ে সচেতন ছিল উল্লেখ করে স্বজনরা বলছেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হত্যার জন্য কটূক্তির ষড়যন্ত্র করেছে তার কর্মস্থলের সহকর্মীরা। তারা যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া মাছের মধ্যে বিষায়া দিচ্ছে। সে যে বকাবদ্ধ করতো সেকশনের মধ্যে, ওই বকাবদ্ধের কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিলে তার কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খাড় হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির আহ্বান জানান তারা। আব্দুল হামিদ, RTV। ডেইলি স্টার ও প্রথম আলোর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ এনসিপির অন্যান্য নেতারা।
ওসমান হাদির যে খুন, এই খুনের বিচার আমরা চাই এবং সেই খুনিরা যদি ভারতে পালিয়ে থাকে অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে সেই খুনি সহ জুলাই গণহত্যাকারী যে খুনিরা রয়েছে তাদেরকে দেশে ফেরত আনতে হবে এবং গতকালকের এই যে ঘটনাগুলোর সাথে যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং সরকারের ভিতরে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কতিপয় বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। এক বিবৃতিতে সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। কতিপয় দুষ্কৃতিকারীর জন্য গণতান্ত্রিক রূপান্তরের অগ্রযাত্রা ব্যাহত হতে দেয়া হবে না বলেও জানানো হয়। আক্রান্ত গণমাধ্যমের প্রতি ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয়েছে বিবৃতিতে। ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনারও নিন্দা জানিয়েছে সরকার। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 বীর সদস্যের মরদেহ শনিবার ঢাকায় পৌঁছবে। পরে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি উগান্ডা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। শনিবার সকাল 11:15টায় বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদোগলি লজিস্টিক্স বেজে এই বর্বরোচিত হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 6 বাংলাদেশি শান্তিরক্ষী। এ ঘটনায় আহত আরও 8 জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন রয়েছেন এবং তারা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যু সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম সবখানে উঠে এসেছে তার মৃত্যু ও পরবর্তী সহিংস পরিস্থিতির খবর। বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বাংলাদেশ। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু এভাবেই উত্তাল বাংলাদেশের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংস বিক্ষোভ, যা বিশ্ব গণমাধ্যমের নজর কাড়ে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, আন্দোলনে নেতৃত্ব দেয়া এক তরুণ নেতার মৃত্যুতে পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। প্রতিবেদনে ঢাকায় অগ্নিসংযোগ এবং সংবাদপত্র কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও উল্লেখ করা হয়। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে গভীর রাতে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার দৃশ্য দেখা গেছে বলে জানায় সংস্থাটি। এদিকে কাতার ভিত্তিক আল জাজিরা ও তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড হাদিকে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে তার মৃত্যুর খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদনে রাজধানীতে হাজারো মানুষের বিক্ষোভ এবং দায়ীদের দ্রুত বিচারের দাবির কথা তুলে ধরা হয়। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শহীদ ওসমান হাদিকে ভারত বিরোধী নেতা হিসেবে আখ্যা দিয়ে ঢাকার বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার দিক তুলে ধরে। এর সাথে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন রাজনৈতিক সহিংসতার বিষয় তুলে ধরে। একদিকে ছাত্রনেতার মৃত্যু, অন্যদিকে সহিংস প্রতিবাদ ও রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশ এখন আন্তর্জাতিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। আরাফাত ইয়াসার, আরটিভি। ভারতকে 2-1 সেটে হারিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা শাটলার আলামিন জুবার, উর্মি আক্তার জুটি। শুক্রবার ঘরের কোর্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বস্তিক মাথারাসান কীর্তি মাঞ্চালার বিপক্ষে প্রথম সেট 21-16 পয়েন্টের ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও 2 পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার উর্মি। এতে তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচের শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ। 3 পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার উর্মি।
দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।